যেটা বলতেছিলাম আর কি, যে ৮-এর ১ নাম্বারটাতে একটা ত্রিভুজ আছে, এই ত্রিভুজের লম্ব কেন্দ্র খুঁজে বের করতে হবে। ত্রিভুজটির লম্ব কেন্দ্র। ওকে, লম্ব কেন্দ্র খোঁজার সিস্টেম হচ্ছে এ বিন্দু হতে বিপরীত বাহুর উপর লম্ব আঁকবা। এরপর তুমি আবার বি বিন্দু হতে বিপরীত বাহুর উপর লম্ব আঁকবা এবং তুমি সি বিন্দু হতে বিপরীত বাহুর উপর লম্ব আঁকবা। তিনটা লম্ব যে বিন্দুতে ছেদ করবে ওই বিন্দুকেই বলা হবে লম্ব কেন্দ্র। তাহলে লম্ব কেন্দ্রের নাম দিলাম ও। তার মানে এই চিত্রে এডি লম্ব, বিই লম্ব এবং সিএফ লম্ব, তিনটা লম্ব যে বিন্দুতে ছেদ করে তাকে বলা হয় লম্ব কেন্দ্র। ওকে, তাহলে আমরা এখন দেখব যে প্রশ্নে তিনটা বল আছে, তিনটা বল পি কিউ আর, তারা কোথায় কাজ করবে। আমি প্রশ্নটা পড়ি আর চিত্রে দেখাই, সবাই খেয়াল করো। প্রশ্নে বলা আছে তিনটা বল কাজ করবে ও বিন্দু থেকে, তিনটা বলই কাজ করবে ও বিন্দু থেকে। তো ও বিন্দু থেকে কোন বরাবর? কি ওএ বরাবর, ওবি বরাবর এবং ওসি বরাবর, নাকি অন্য কোনো জায়গা বরাবর? প্রশ্ন পড়ে তোমাদের কাছে কি মনে হয়? ও বিন্দু থেকে তিনটা বল কাজ করবে, সেটা কি ওএ, ওবি এবং ওসি বরাবর, নাকি চিত্র হতে অন্য কিছু মনে হয়? সরি, চিত্র না, প্রশ্ন থেকে। প্রশ্নটা পড়ে কি মনে হয়? মধ্যে যে শব্দগুলো বলা হয়েছে, প্রশ্নের ভাষা হচ্ছে ও বিন্দু হতে বিসি, সিএ ও এবির উপর লম্ব বরাবর। তার মানে খেয়াল করো, ও বিন্দু হতে বিসি বাহুর উপর লম্ব, দেখো লম্বের নাম হচ্ছে ওডি। তার মানে প্রশ্ন অনুসারে বলা যায় ওডি বরাবর কাজ করবে পি বল। প্রশ্নে বলা হয়েছে ও বিন্দু হতে এসি বাহুর উপর লম্ব বরাবর, ও বিন্দু হতে এসি বাহুর উপর লম্ব হচ্ছে ওই, তার মানে ওই বরাবর কাজ করবে কিউ বল। অ্যান্ড ফাইনালি ও বিন্দু হতে এসি বাহু বরাবর কাজ করবে লম্ব হচ্ছে ওএফ বরাবর। সুতরাং প্রশ্নে যেই বরাবর বলা হয়েছে তোমাকে সেই বরাবর চিন্তা করতে হবে। নর্মালি কি হয়, নর্মালি কিন্তু ওএ বরাবর, ওবি বরাবর, ওসি বরাবর নর্মালি হয়, কিন্তু এখানে প্রশ্নে স্পষ্ট করে বলে দিয়েছে যে ও বিন্দু হতে বিপরীত বাহুর উপর লম্ব বরাবর। বিপরীত বাহুর উপর লম্ব কয়টা? তিনটা, একটা ওডি, একটা ওই আর একটা ও এফ, এই তিনটা লম্ব। তো তিনটা লম্ব বরাবর পি কিউ আর কাজ করবে, প্রশ্নে বলা আছে। ওকে, তাহলে এখন কি করতে হবে? আমাদেরকে প্রমাণ করতে হবে একটা কিছু। তো এই প্রমাণটা করার জন্য আমরা সবার প্রথমে মিথিলা, তোমার মনে হচ্ছে নেট সমস্যা। আমরা যেটা বলতেছিলাম, আমরা তাহলে ল্যাঙ্গুয়েজ লিখে নিলাম। ল্যাঙ্গুয়েজটা তেমন কিছুই না, ল্যাঙ্গুয়েজটা আমরা বইয়ের কোশ্চেন থেকে কপি করলাম। এরপর লামির সূত্র। সবাই জানি যে লামির সূত্র কেমন হয়। আমরা জানি লামির সূত্রে তিনটা বল লিখতে হয় উপরে তিনটা বল লিখতে হয় পি কিউ আর, আর নিচে তিনটা সাইন লিখতে হয়। তো সবাই এটা জানি। জেনে থাকলে নিয়মটা কেমন ছিল? নিয়মটা ছিল যখন তুমি পি বলকে নিবা তখন নিচে তোমাকে কোণ দিতে হবে, কিউ এবং আর এর কোণ দিতে হবে। যখন তুমি উপরে পি বলটা নিবা তখন তোমাকে নিচে কোণ দিতে হবে, কিউ আর আর এর মধ্যবর্তী কোণটা এখানে দিতে হবে। সবাই দেখো চিত্র হতে, কিউ এবং আর, কিউ এবং আর এর মধ্যবর্তী কোণটা হচ্ছে এই যে এই কোণটা। কিউ এবং আর এর মধ্যবর্তী কোণ হচ্ছে এটা, যার নাম কি? ই ও এফ। ঠিক একইভাবে তোমরা আবার চিন্তা করো, যখন তুমি কিউ নিবা তো লামির সূত্রানুসারে আমরা জানি নিচে পি এবং আর এর মধ্যবর্তী কোণ দিতে হবে। সবাই দেখো চিত্রের মধ্যে খেয়াল করো, পি এবং আর, পি এবং আর এর মধ্যবর্তী কোণ হচ্ছে এই যে এই কোণটা, ডি ও এফ। অ্যান্ড ফাইনালি আমরা যদি আর বলটাকে ব্যবহার করি, আর বল কোনটা দেখতে পাচ্ছি সবাই, এই যে আর বল।
যখন তুমি আর বলকে নিবা তখন নিশ্চয়ই তোমাকে অপর দুই বলের মধ্যবর্তী কোণ নিতে হবে। অপর দুই বল পি আর কিউ। পি আর কিউ এর মধ্যবর্তী কোণ হচ্ছে ডি ও ই। তো এই লামির সূত্র আমরা সবাই জানি মোটামুটি। তো এখন আমাদের কাজ হবে এই কোণগুলোর মান বের করা। তো এই কোণগুলোর মান সবগুলো তো আর বের করা সম্ভব হবে না, আমরা যে কোনো একটা বের করব, বাকিগুলি আমরা অনুরূপভাবে লিখে দিব। ওকে, তাহলে আমাদের এখন কাজ কি হবে? আমাদের কাজ হবে এই তিনটা কোণের মান বের করা। কেননা এই তিনটা কোণ কিন্তু আমরা চিত্র হতে জানি না, এই জন্য এই তিনটা কোণের মানই আমাদেরকে কষ্ট করে বের করতে হবে। তাহলে এই তিনটা কোণের মান বের করার জন্য আমরা প্রথমে ই ও এফ বের করার চেষ্টা করব, তারপরে আমরা বাকি দুইটা বের করব। সবাই দেখো, ই ও এফ, এই যে কোণটা, এই কোণটাকে যদি তুমি এই কোণটাকে বের করতে চাও, তাহলে তুমি দেখো এই কোণটাকে নিয়ে এখানে কোনো ত্রিভুজ অথবা চতুর্ভুজ আছে কিনা। এই কোণটাকে নিয়ে ই ও এফ, এই কোণটাকে ব্যবহার করে কোনো চতুর্ভুজ অথবা ত্রিভুজ এখানে আছে কিনা একজন বলো। চতুর্ভুজ আছে, রাইট। আচ্ছা, তাহলে এখন চতুর্ভুজ, চতুর্ভুজ সবাই দেখো, চতুর্ভুজটির নাম হচ্ছে এ ই ও এফ। চতুর্ভুজটির নাম এ ই ও এফ, এটাই চতুর্ভুজ। সো এই চতুর্ভুজটা আমরা কেন নিচ্ছি, আশা করি সবার কাছে ক্লিয়ার। এই চতুর্ভুজটা আমরা কেন নিচ্ছি, যেহেতু তোমার ই ও এফ কোণটা দরকার, ই ও এফ কোণটা তোমার দরকার, এই কোণকে ধারণ করে, এই কোণকে ধারণ করে এরকম চতুর্ভুজ এখানে আছে, এ ই ও এফ চতুর্ভুজ। তাহলে এখন চতুর্ভুজ এ ই ও এফ হতে আমরা সবাই জানি চতুর্ভুজের চার কোণের সমষ্টি 360 ডিগ্রি। যে কোনো চতুর্ভুজের চারটা কোণের সমষ্টি 360 ডিগ্রি। আমরা এখন কাজ করি, এই চতুর্ভুজটা চারটা কোণ লিখে ফেলি। এই চতুর্ভুজের চারটা কোণ, প্রথম কোণ, প্রথম কোণের নাম সরাসরি এ কোণ দেয়া যায়। কেন? এই যে এই কোণটা, এই কোণের নাম সরাসরি এ কোণ, এই কোণের নাম সরাসরি এ কোণ। নেক্সট, দ্বিতীয় কোণের নাম এ ই ও। এরপর তৃতীয় কোণ ই ও এফ, অ্যান্ড ফাইনালি চতুর্থ কোণ এ এফ ও। তার মানে আমরা কি করলাম, এই চতুর্ভুজটির চারটা কোণই লিখলাম, চারটা কোণের সমষ্টি 360 ডিগ্রি। দেখো এ ই ও এবং সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ কেন মনে হচ্ছে? ওকে দেখো, এ ই ও এবং এ এফ ও এরা দুজনই 90 ডিগ্রি। তার কারণ খেয়াল করো, এ এফ ও এই যে 90 ডিগ্রি, এ ই ও এটাও 90 ডিগ্রি। তার কারণটা হচ্ছে, দেখো তোমাদের মনে পড়ে কিনা, শুরুতেই তুমি সি বিন্দু থেকে বিপরীত বাহুর উপর লম্ব এঁকেছিলাম, মনে আছে? আমাদের কি মনে পড়তেছে? আমরা শুরুতেই কিন্তু সি বিন্দু হতে বিপরীত বাহুর উপর লম্ব এঁকেছিলাম। তার মানে সি এফ কিন্তু লম্ব, সি এফ লম্ব হওয়ার কারণে এই কোণটা 90 ডিগ্রি। আবার মনে করো, শুরুতেই কিন্তু আমরা বিই লম্ব এঁকেছিলাম, তাহলে বিই লম্ব এঁকেছিলাম, লম্ব আঁকার কারণে এই কোণটাও 90। সুতরাং এই দুইটা কোণ 90 হওয়ার একটাই কারণ, তুমি প্রথমেই তুমি সি বিন্দু হতে লম্ব এঁকেছিলা এবং বি বিন্দু হতে লম্ব এঁকেছিলা, লম্ব আঁকার কারণে এটাও 90, এটাও 90। তাহলে সবাই লিখে ফেলো, এই কোণটা এই কোণের মতোই থাকলো, প্লাস এটার মান 90, মাঝখানেরটার মান আমরা জানি না, এটার মান আমাদের বের করতে হবে, লাস্টেরটার মানও 90, ইকুয়াল 360 ডিগ্রি। নেক্সট, তোমরা যে কোণটা বের করতে চাও তার নাম হচ্ছে ই ও এফ। তোমরা নিজেরাই চিন্তা করো, এই যে তোমরা
এই কোণ ই ও এফ বের করার জন্যই কিন্তু আমরা সামনে আগাচ্ছি। কোণ ই ও এফ এটা বের করার জন্য যদি সামনে আগাই, তাহলে ডান দিকে কি হবে? ডান দিকে 360 ডিগ্রি -90 -90 আর লাস্টে হচ্ছে -a। নেক্সট 360 -90 90 মানে 180, 180 -a। এটা কার মান বের হলো? ই ও এফ এর মান বের হলো। তো আমরা অনেক কষ্ট করে আমরা ই ও এফ বের করলাম। এই কারণে বাকি মানগুলি আমরা আর বের করব না, এগুলো আমরা অনুরূপভাবে লিখে দিব। সুতরাং বাকি দুইটা কোণের মান সবাই এখন অনুরূপভাবে লিখে দাও। কি লিখবা? অনুরূপভাবে তোমার যে দুটা কোণের মান দরকার, একটা হচ্ছে ডিওএফ আর একটা হচ্ছে ডিওএফ দরকার, আর একটা হচ্ছে ডিওই দরকার। 180 - a যদি হয়, তাহলে পরেরটা হবে অনুরূপভাবে 180 - b, পরেরটা হবে অনুরূপভাবে 180 ডিগ্রি - c। এই অনুরূপভাবে কিভাবে লিখলাম একজন ব্যাখ্যা করো। 180 - b, 180 - c, মুখস্থ লিখে দিলাম, নাকি চিত্র হতে কোনো ব্যাখ্যা দেওয়া সম্ভব? যে ই ও এফ 180 - a, সবাই খেয়াল করো, ই ও এফ, এই কোণটা 180 মাইনাস বিপরীত কোণ এ, এই কোণটা 180 মাইনাস বিপরীত কোণ এ। অনুরূপভাবে তুমি যদি এই কোণটা বের করতে চাও, 180 মাইনাস এই কোণের বিপরীত কোণ বি। অনুরূপভাবে তুমি যদি এই কোণটা বের করতে চাও, 180 মাইনাস এই কোণের বিপরীত কোণ সি। সো আমরা অনুরূপভাবে লিখতে পারি বাকি দুইটা। সবাই এখন এই কোণের মানগুলি সমীকরণ 1 এ বসিয়ে দাও। এই কোণের মানগুলি সবাই সমীকরণ 1 এ বসাবো। কি লিখবা? লিখবা হচ্ছে যে অতএব 1 হতে, সবাই 1 নম্বরে সবগুলো মান বসিয়ে দাও। কি বসাবা? পি বাই, প্রথমটার মান হচ্ছে 180 মাইনাস এ, প্রথমটার মান, কিউ বাই, পরেরটার মান হচ্ছে 180 মাইনাস বি, এবং লাস্টেরটার মান হচ্ছে আর বাই সাইন 180 মাইনাস সি। আমরা কি করলাম? 1 নম্বরে এগুলোর মান বসিয়ে দিলাম। তো আমরা সবাই দেখতে পাচ্ছি 180 যেহেতু আছে, সো চেঞ্জ হবে না, এটা সাইন ছিল, সাইনই থাকবে। সবাই জানি যে 180 থাকলে চেঞ্জ হয় না, অতএব এটা সাইন ছিল, সাইনই থাকবে। তো আমরা এখান থেকে আবার 2 নাম্বারটা প্রমাণ করব, এই কারণে এটাকে নাম্বারিং করে রাখলাম 2। এখান থেকে আমরা আবার দ্বিতীয় ম্যাথটা প্রমাণ করব। প্রথম ম্যাথটা কিন্তু হয়ে গেছে। প্রথম ম্যাথটা কিভাবে হলো খেয়াল করো। সবাই জানি ভাগফল মানেই অনুপাত, ভাগ যে কথা, অনুপাত এক কথা। তার মানে দেখো, পি অনুপাত কিউ অনুপাত আর, পি অনুপাত কিউ অনুপাত আর সমান সমান সাইন এ অনুপাত সাইন বি অনুপাত সাইন সি। এটা সবাই জানি আমরা যে ভাগফল যে কথা, অনুপাত এক কথা। তাহলে আমরা কিন্তু প্রমাণটা করতে পারলাম। আমাদের 1 নাম্বার প্রমাণটা হলো। এখন তোমাদের বইয়ের এই যে 8 এর 2 নাম্বারটা, 8 এর 2 নাম্বার, এটা একই জিনিস, শুধুমাত্র এখান থেকে আর অল্প একটু করলেই হবে। কিরকম? 8 এর 2 এর জন্য এই 8 এর 1 নাম্বার হতে, মানে উপরোক্ত সমীকরণ 2 হতে, তার মানে তোমাকে সমীকরণ 2 পর্যন্ত আগে করে নিতে হবে।
উপরোক্ত সমীকরণ 2 হতে, তুমি দেখতেই পাচ্ছ 2 নাম্বার হিসেবে আমরা কি ধরে নিয়েছি, p বাই সাইন এ ইকুয়াল কিউ বাই সাইন বি ইকুয়াল আর বাই সাইন সি। উপরোক্ত সমীকরণ 2 থেকে আমরা এটাই লিখতে পারি। এখন এখান থেকে তারা আমাদেরকে প্রমাণ করতে বলেছে, তোমরা এবার প্রমাণ করবা এবিসি। আগে প্রমাণ করেছো সাইন এ সাইন বি সাইন সি, আর তোমাদেরকে এখন প্রমাণ করতে বলা হয়েছে যে তোমরা এবিসি প্রমাণ করো। এখন এবিসি প্রমাণ করার জন্য আমরা অনেকবারই বলেছিলাম যে ত্রিভুজের সাইন সূত্র ছিল এটা, যেটা কিনা ফার্স্ট পেপারে ট্রিগোনোমেট্রি 7.7, ফার্স্ট পেপারে ট্রিগোনোমেট্রি 7.7 খুঁজলেই তোমরা এই সাইন সূত্র সবাই পাবা। তাহলে 3টা অনুপাতের মান সমান, তো আমরা ধরে নিলাম যে এই 3টা অনুপাতের মানই কে, যেখানে কে ধ্রুবক। যেহেতু 3টা অনুপাতের মানই সমান, অতএব ধরে নিলাম 3টা অনুপাত সমান সমান কে। তাহলে এখন আমরা কি করতে পারি, এখন আমরা লিখতে পারি প্রথম অনুপাত সমান সমান কে, আবার দেখো দ্বিতীয় অনুপাত এটার মানও কে বলা যায়, এবং তৃতীয় অনুপাত এটার মানও কিন্তু কে বলা যায়। সো তুমি যদি এখান থেকে সাইডটা চেঞ্জ করো, দেখো এর নিচে তুমি কে কে নিয়ে আসলা, তাহলে সাইন চলে গেল অন্য পাশে। তুমি কি করলা দেখো, তুমি বি এর নিচে কে কে নিয়ে আসলা, তুমি সি এর নিচে কে কে নিয়ে আসলা, ওকে। তাহলে দেখো আমরা কিন্তু 3টা মান পেয়ে গেলাম। আমরা সাইনের মান পেলাম এ বাই কে, সাইন বি এর মান পেলাম বি বাই কে, সাইন সি এর মান পেলাম সি বাই কে। এই 3টা মান উপরের সমীকরণে বসাতে হবে। তো এখন যেহেতু আমরা একটা ম্যাথ থেকে আরেকটা ম্যাথ করতেছি, এই জন্য সমীকরণ নাম্বারে ঝামেলা হচ্ছে, কিন্তু নর্মালি যখন ম্যাথ করব তখন আর সমীকরণ নাম্বারে ঝামেলা হবে না। তো যাই হোক, আমরা কাজ করি। এটা 2 নাম্বার ছিল, তো এটা 2 নাম্বারই থাক, তার কারণ ম্যাথ যখন পরীক্ষা আসবে তখন তো একবারই করব আমরা। সো এটা আগেও 2 নাম্বার ছিল, আমরা এটা 2 নাম্বারই রাখলাম। তাহলে সবাই এখন এই 2 নাম্বারে কাদের মান বসাবা, সাইনের মান বসাবা, সাইন বি এর মান বসাবা এবং সাইন সি এর মান বসাবা 2 নাম্বারটা। এখন 2 নং এ সাইন এ সাইন বি ও সাইন সি এর মান বসিয়ে সবাই 2 নাম্বারটাতে সাইন এ সাইন বি এবং সাইন সি এর মান বসিয়ে দাও। তো সবাই যদি একটু খেয়াল করো, ওখানে কি ছিল, পি বাই সাইন এ ছিল, সাইনের পরিবর্তে এ বাই কে। 2 নং সমীকরণে কিউ বাই সাইন বি ছিল, সাইন সি এর মান সি বাই কে। ওকে, এখন তাহলে দেখো সব জায়গা থেকে তুমি কেটা কেটে দাও, এই যে সব জায়গা থেকে কে এবং কে কাটা। যদি তুমি সব জায়গা থেকে কে গুলো কেটে দাও তাহলে কেমন হবে, পি বাই এ কিউ বাই বি ইকুয়াল আর বাই সি। তাহলে আমরা এখান থেকে বলতে পারি, আমরা জানি ভাগফল যে কথা অনুপাত এক কথা, পি অনুপাত কিউ অনুপাত আর সমান সমান এ অনুপাত বি অনুপাত সি। দেখো আমরা কিন্তু 2 নাম্বারটা প্রমাণ করতে পারলাম। তোমাদেরকে মনে রাখতে হবে যে 8-এর 2 নাম্বার যে জিনিস, মানে 8-এর 2 আসলে কি, যে তারা তোমাদের বইয়ে দেখো 8-এর 2 2 বার দিছে, বুঝছো? তোমাদের বইয়ে 8-এর 2 নাম্বার এটা 2 বার দেওয়া হয়েছে, বুঝছো? যেটা করলাম এটাই কিন্তু 8-এর 2 নাম্বার, যেটা করলাম এটাই 8-এর 2 নাম্বার। তোমাদের বইয়ে 8-এর 2 একবার দিছে হচ্ছে 1-এর মধ্যে 2 দিছে, আবার তারা আলাদাভাবে লিখছে 8-এর 2, কিন্তু দুইটা ম্যাথ কিন্তু একই জিনিস। তোমাদের বইয়ে 8-এর 1-এর মধ্যে যে 2 দিছে, আবার যে আলাদাভাবে দিছে 8-এর 2,
দুইটা ম্যাথ কিন্তু একই জিনিস। ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছ। অনুশীলনী 15 নম্বরে বলা আছে কোন বিন্দুতে কার্যরত পি কিউ আর মানে তিনটি বল সাম্যাবস্থায় আছে। পি ও কিউ এর মধ্যবর্তী কোণ পি ও আর এর মধ্যবর্তী কোণের দ্বিগুণ হলে দেখাও যে আর স্কয়ার সমান সমান এটা হবে। তার মানে কোন বিন্দুতে পি কিউ আর মানে তিনটি বল সাম্যাবস্থায় আছে। ভালো কথা। এবং একটা শর্ত দেয়া আছে। শর্ত কি? শর্ত হচ্ছে পি ও কিউ এর মধ্যবর্তী কোণ কি বলা আছে? পি ও আর এর মধ্যবর্তী কোণের দ্বিগুণ। সবাই এই বিষয়টা মাথায় রাখবো। প্রশ্নে স্পষ্ট করে বলা আছে পি ও কিউ এর মধ্যবর্তী কোণ পি ও আর এর মধ্যবর্তী কোণের দ্বিগুণ। এই কথাটা স্পষ্ট করে বলা আছে। ওকে, তাহলে আমরা এখন চিত্র আঁকবো সবাই। চিত্র কিভাবে আঁকবো? এক বিন্দুতে তিনটা বল কাজ করাবো। এক বিন্দুতে তিনটা বল কাজ করায় তিনটা বল, একটা পি বল, একটা কিউ বল, একটা আর বল। কিন্তু পি কিউ আর আঁকার সময় তারা প্রশ্নে যে কথাটা বলে দিয়েছে এই কথাটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। তাহলে এই কথাটা অনুসারে নায়না বলো তো তোমার কাছে কি মনে হয় আমি কিউ বলটা কেমন জায়গায় দিলে ভালো হবে এবং আর বলটা কেমন জায়গায় দিলে ভালো হবে যদি তাদের এই শর্ত আমাদেরকে মানতে হয়? তাদের শর্ত কি ছিল? হ্যাঁ বলো। আর আর কোথায় দিব? আর আচ্ছা, যাক সবাই খেয়াল করো। এই অধ্যায় কিন্তু কেমন ছিল ব্যাপারটা দেখো। এই অধ্যায় কিন্তু সব সময় এক বিন্দু থেকে তিনটা বল কাজ করে। আশা করি সবারই মনে আছে। এই অধ্যায়ের প্রত্যেকটা ম্যাথে এক বিন্দু হতে তিনটা বল কাজ করে তিন দিকে। 8.2 যেটা, হ্যাঁ, লামির উপপাদ্য যেটা। আর 8.1 যেটা ছিল সেটা কেমন হতো? সেটা কিন্তু দুইটা বল যেদিকেই যাক না কেন তৃতীয় বলটা ছিল তাদের লব্ধি। লব্ধি কাজ করতো এদের ভেতরে। সো এইট, আচ্ছা, তারা সবাইকে বুঝতে হবে। এই প্রশ্নে বলা আছে যে পি ও কিউ এর মধ্যবর্তী কোণ পি ও আর এর মধ্যবর্তী কোণের দ্বিগুণ। তার মানে বলতো কাদের মধ্যবর্তী কোণটা বড় আর কাদের মধ্যবর্তী কোণটা ছোট হবে? প্রশ্নে বলা আছে পি ও কিউ এর মধ্যবর্তী কোণ পি ও আর এর মধ্যবর্তী কোণের দ্বিগুণ। পি কিউ এর কোণ বড় হবে। তার মানে প্রশ্নে বলা হয়েছে যে পি আর এর যে কোণ থাকবে যদি সেটা আলফা হয়, পি আর এর যে কোণ থাকবে যদি সেটা আলফা হয়, এটা দ্বিগুণ হবে প্রথমটা। তার মানে এই কোণের দ্বিগুণ হবে প্রথমটা, এই যে প্রথমটা। সো তোমাকে এখন চিত্র আঁকার সময় খেয়াল রাখতে হবে পি আর কিউ এর মধ্যবর্তী কোণ যা হবে, পি আর আর এর মধ্যবর্তী কোণ একটা পার্থক্য থাকতে হবে। পার্থক্য কি? পি আর আর এরটা হবে ছোট আর পি আর কিউ এরটা হবে বড়। সুতরাং এবার তাহলে এই অনুসারে যদি আমরা চিত্রটা আঁকি, এই যে, তার মানে আমরা মনে করো এখানে দিলাম কিউ, এখানে দিলাম হচ্ছে কিউ। ওকে, এটা মনে করলাম ও এক্স বরাবর, এটা মনে করলাম ও ওয়াই বরাবর। এখন দেখো তো আর বলটা কোথায় দিলে ভালো হয়? আর বলটা কোথায় দিলে ভালো হয়? এরকম না? এরকম। অর্থাৎ হ্যাঁ, এটি আর বলটা পি এর কাছাকাছি দিলে ভালো হয়। তার মানে আর বলটা এরকম দিলে ভালো হয়। দেখো সবাই, আর বলটা যদি আমরা এরকম দেই তাহলে দেখো পি আর আর এর মধ্যবর্তী কোণ যদি আমরা আলফা ধরে নেই, প্রশ্ন মতে পি আর কিউ এরটা হবে 2 আলফা। সো চিত্র আঁকার সময় তোমাকে এভাবে বুঝে আঁকতে হবে যে এই প্রশ্নে কি বলা হয়েছে সেটা তোমাকে বুঝে আঁকতে হবে। সো আমরা সেভাবেই বুঝে আঁকার চেষ্টা করলাম। আচ্ছা, ভালো কথা। ও সরি, এটা জেড হবে, এটা জেড হবে। ওকে, এক্স ওয়াই জেড। নেক্সট, তাহলে একজন বলার চেষ্টা করো তো এটা যদি আলফা হয় তখন উপরেরটা 2 আলফা প্রশ্ন মতে, আর চিত্র হতে বাইরের এই কোণটাকে কত বলা যায়?
চিত্র হতে বাইরের কোণটাকে কত বলা যায়? 120। 120 না, তুমি বাকিগুলো সাহায্য নাও। একটা টোটাল সার্কেল ঘুরলে কত? হ্যাঁ, 3 আলফা। আচ্ছা, আমি বলি টোটাল সার্কেল ঘুরলে কত ডিগ্রি হয়? এক্স্যাক্টলি। এবার ঠিক আছে, এবার ঠিক আছে, বাকিরা চিন্তা করো তাহলে। ও কি বলল? আমি এটা বলতে চাচ্ছি টোটাল সার্কেলটা ঘুরলে হবে 360 ডিগ্রি। তাহলে টোটাল সার্কেলটা ঘুরলে হবে 360 ডিগ্রি, সেখান থেকে মাইনাস করতে হবে এই সাইডটা, মাইনাস করতে হবে আলফা এবং 2 আলফা মানে 3 আলফা। তাহলে 360 থেকে 3 আলফা মাইনাস করলে পাওয়া যাবে বাইরেরটা। সো এটা হবে 360 ডিগ্রি মাইনাস 3 আলফা। সবাই বুঝতে পারলাম তাহলে? টোটাল সার্কেলটা 360 আর সেখান থেকে মাইনাস হবে এই সাইডেরটা। ওকে, তাহলে আমরা এবার সবাই লিখে নিই। আমরা এতক্ষণ ম্যাথটা বুঝতে পারলাম, এবার সবাই লিখে নিই যে মনে করি ও বিন্দুতে তিনটি বল পি, কিউ এবং আর ও এক্স, ও ওয়াই এবং ও জেড বরাবর ক্রিয়াশীল। ও জেড বরাবর ক্রিয়াশীল। নেক্সট, তুমি ধরে নাও, ধরি পি ও আর এর মধ্যবর্তী কোণ। ধরি পি ও আর এর মধ্যবর্তী কোণ। তুমি পি ও আর এর মধ্যবর্তী কোণ তুমি আলফা ধরে নিচ্ছ। অতএব প্রশ্ন মতে পি ও কিউ এর মধ্যবর্তী কোণ হবে 2 আলফা। তার মানে প্রথমটা তুমি ধরে নিয়েছো আর পরেরটা কিন্তু প্রশ্ন মতে আলফার ডাবল হবে। অতএব চিত্র হতে আর লাস্টেরটা চিত্র হতে কিউ ও আর এর মধ্যবর্তী কোণ। চিত্র হতে কিউ ও আর এর মধ্যবর্তী কোণ। তো আমরা তো চিত্র হতে আগেই বের করলাম যে কিউ ও আর এর মধ্যবর্তী কোণ, চিত্র হতে আগেই বের করলাম। এটা হচ্ছে 360 মাইনাস 3 আলফা। সো আমরা জানি লামি অ্যাপ্লাই করতে গেলে তিনটা কোণই দরকার হয়। লামি অ্যাপ্লাই করতে গেলে সবগুলো কোণ দরকার হয়। দেখো আমরা কিন্তু সবগুলো কোণ পেয়ে গেলাম। লামি অ্যাপ্লাই করতে গেলে সবগুলো কোণ দরকার হয়, আমরাও সবগুলো কোণ পেয়ে গেলাম। ওকে, অতএব লামির সূত্র হতে, তো লামির সূত্র আমরা সবাই জানি মোটামুটি। লামির সূত্র সবাই অ্যাপ্লাই করে দাও। সবাই জানি লামির সূত্র হতে পি ডিভাইড সাইন, পি যখন নিব তখন পি এর বিপরীত কোণ, পি নিলে বিপরীত কোণ হবে 360 মাইনাস 3 আলফা। যখন তুমি কিউ নিবা তখন নিচে সাইন দিয়ে কিউ এর বিপরীত কোণ চিত্র হতে দেখতে পাচ্ছি আলফা। আর বাই সাইন, আর এর বিপরীত কোণ হচ্ছে 2 আলফা। আমরা সবাই জানি লামির সূত্র এরকমই হয়। আমরা এখন এটা লম্বা ক্যালকুলেশন করব। এটার ক্যালকুলেশনটা লম্বা হবে। সো ক্যালকুলেশনটা সবাইকে করতে হবে এখন। নেক্সট কে বলবা? বলো, একজন বলো। এই তাবাসসুম তুমি বলো, এখান থেকে কি আসতে পারে? এটা কি চেঞ্জ হবে নাকি হবে না? চেঞ্জ হবে নাকি হবে না? ওকে, অন্য যে চেঞ্জ হবে, চেঞ্জ হবে না। দুইজন দুই কথা বলছে, বাকিরা বলো এবার। তাহলে তাবাসসুম শুনে নাও, চেঞ্জ হয় কোথায় কোথায়? চেঞ্জ হয় 90 ডিগ্রি এবং 270 ডিগ্রি। চেঞ্জ হয় 90 ডিগ্রিতে চেঞ্জ হয় এবং 270 ডিগ্রিতে চেঞ্জ হয়। আর চেঞ্জ হয় না কখন? 180 এবং 360। সুতরাং 360 থাকার কারণে এটা চেঞ্জ হবে না। এটা আমি সাইন 3 আলফা লিখে দিলাম। একজন বলো তো এটা কি ঠিক আছে নাকি আরো কোনো ঝামেলা আছে এখানে? বাইরে একটা মাইনাস হবে, তার কারণ হচ্ছে 360 মানে ফোর্থ কোয়াড্রেন্ট। 360 মানে ফোর্থ কোয়াড্রেন্ট।
মাইনাস থাকলেও ফোর্থ কোয়াড্রেন্টে সাইনের মান মাইনাস হয়। ওকে, আমরা এখন ক্যালকুলেশন কন্টিনিউ করব। তো ক্যালকুলেশন কন্টিনিউ করার ক্ষেত্রে আমাদের কাজ হবে যে এখানে তো অনেকগুলি অনুপাত আছে, আমরা অনেকগুলি অনুপাত থেকে পাশাপাশি লিখতে পারি। কি লিখতে পারি? প্রথমে নিই সবচেয়ে যে দুইটা ছোট, সেই দুইটা নেই। হ্যাঁ বলো। হ্যাঁ, এই যে পারবো, এখনই দিব আর কি। আগে অনুপাতটা ভাগ করে নিই। দেখো এখানে 3টা অনুপাত আছে, 3টা অনুপাত থেকে আমরা চেষ্টা করি প্রথমে নেয়ার যে দুইটা সবচেয়ে ছোট। দেখো এটা ছোট আছে, এটাও ছোট আছে, তার মানে আমরা দ্বিতীয় ও তৃতীয় অনুপাত নিয়ে যেই দুইটা অনুপাত ছোট আমরা সেই দুইটা অনুপাত আমরা নিলাম। ঠিক পাশে আমরা আবারও নিব, এবার নেই প্রথম ও দ্বিতীয়, অর্থাৎ আমরা 3টা অনুপাতে যেহেতু সমান, প্রথম ও দ্বিতীয় অনুপাত নিয়ে। এখন দেখো আমি কিভাবে চুজ করলাম, দেখো আমি চুজ করলাম এভাবে, 3টার মধ্যে এই দুইটা সবচেয়ে ছোট, এই দুইটাকে আগে নিচ্ছি। নেক্সট, এবার এই অনুপাতকে তো নিতেই হবে, তো এই অনুপাতকে তুমি কার সাথে নিবা, এর সাথে নাকি এর সাথে? যেহেতু এই দুইটার মধ্যে যেহেতু এটা আবার ছোট, এই দুইটার মধ্যে যেহেতু এটা ছোট, এই জন্য এটার সাথে নিবা হচ্ছে এই প্রথমটা। সো এই কারণে যেহেতু এটা ছোট, তো যে অনুপাতটা সবচেয়ে ছোট ওই অনুপাতকে এর সাথেও রাখা হলো, ওই অনুপাতকে এর সাথেও রাখা হলো। সবাই তাহলে ক্যালকুলেশন আরম্ভ করো। প্রথমে নাও দ্বিতীয় অনুপাত কিউ বাই সাইন আলফা, এরপরে নাও তৃতীয় অনুপাত আর বাই সাইন 2 আলফা। এবার আমরা সূত্র করব। সাইন 2 আলফার সূত্র আশা করি সবাই জানো। আমরা জানি সাইন 2 আলফার সূত্র ছিল 2 সাইন আলফা কজ আলফা। সো সাইন 2 আলফার সূত্র হচ্ছে 2 সাইন আলফা কজ আলফা। নেক্সট, তুমি উভয় পক্ষ থেকে সাইন আলফা কেটে দাও। দেখো সবাই সাইন আলফা কাটা। যদি সাইন আলফা কেটে দাও তাহলে কেমন হবে? তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে 2 কিউ কজ আলফা, আমরা একবারে আর গুণন করলাম সমান সমান আর, কাটাকাটির পর যারা থাকে আমরা তাদেরকে আর গুণন করলাম। এখান থেকে সবাই কজ আলফার মানটা বের করে রাখো, এটা পরবর্তীতে কাজে লাগতে পারে। সবাই এখান থেকে কজ আলফার মানটা বের করে রাখো, এটা পরবর্তীতে কাজে লাগতে পারে। ব্যাস, একটা অনুপাতের কাজ শেষ। এখন আমরা চলে যাচ্ছি অন্য অনুপাতে। অন্য অনুপাত দেখো আমি পাশেই লিখে রেখেছি, সো সবাই পাশেই লিখো। সবাই পাশেই লিখবা, কি লিখবা? প্রথম অনুপাত পি বাই মাইনাস সাইন 3 আলফা। দ্বিতীয় অনুপাত কিউ বাই সাইন আলফা। কে বলতে পারবে? একটা সূত্র আমি জানতে চাচ্ছি, সূত্রটা কে বলতে পারবে? ফোর সাইন আলফা কিউব, সাইন কিউব আলফা। ওই তো চিন্তা করছে ঠিক, কিন্তু বলছে অন্যরকম। দেখো তাহলে সাইন 3 আলফার সূত্র ট্রিগোনোমেট্রি হতে 3 সাইন আলফা মাইনাস 4 সাইন কিউব আলফা, এগুলো সবই কিন্তু ট্রিগোনোমেট্রির সূত্র। এগুলো একটাও আমি নিজের থেকে লিখতেছি না, সবই ট্রিগোনোমেট্রির সূত্র থেকে লিখতেছি। তাহলে সবাই কাজ করো একটা, সবাই এখানে ভেতর থেকে সাইন আলফাটা, একটা সাইন আলফা কমন নিয়ে ফেলো। ভেতর থেকে সাইন আলফা কমন নাও, আর এই মাইনাসটাকে ভেতরে ঢুকাই দাও। আমি একসঙ্গে দুইটা কাজ করতেছি, খেয়াল করো। ভেতর থেকে সাইন আলফা কমন নিচ্ছি, আর বাইরের এই মাইনাসটা ভেতরে দিয়ে দিচ্ছি। তাহলে যদি বাইরের মাইনাসটা ভেতরে দিয়ে দাও তাহলে খেয়াল করো, এটা হওয়ার কথা -3, সাইন আলফা তো কমন চলে গেছে। নেক্সট, এটা মাইনাস ছিল,
যদি বাইরের মাইনাসটা ভেতরে দিয়ে দাও, মাইনাসে মাইনাসে প্লাস 4 সাইন, সাইন কিউব ছিল, তুমি কিন্তু সাইন কিউব থেকে একটা সাইন কমন নিয়েছো, সাইন কিউব থেকে একটা সাইন কমন নিলে সাইন স্কোয়ার থাকে। আশা করি সবাই বুঝতে পেরেছো। বাইরের মাইনাসটা ভেতরে গুণ করে দিলাম, এই জন্য এটা মাইনাস হয়ে গেল, এটা প্লাস হয়ে গেল, আর একই সাথে একটা করে সাইন আলফা কমন নিলাম। যে সাইন আলফাটা কমন নিলাম, তোমরা দেখো ওই সাইন আলফা কিন্তু কাটাকাটি হয়ে যায়, ওই সাইন আলফা এই যে কাটাকাটি হয়ে যায়। এখন তাহলে কেমন আসতে পারে এখান থেকে, তুমি এখান থেকে আর গুণন করতে পারো, আর গুণন করলে পি সমান সমান কিউ ইন্টু 4 সাইন স্কোয়ার আলফা মাইনাস 3, আমরা আর গুণন করলাম। সবাই লিখে নাও, এতটুকু লিখে নিয়ে থাকলে এখন সবাইকে বলার চেষ্টা করতে হবে যে দেখো তোমার কাছে একটা মান আছে, খেয়াল করো, দেখো তোমার কাছে একটা মান আছে কজ আলফার মান, কজ আলফার এই মানটা তুমি যদি এখানে বসাতে চাও তাহলে নিশ্চয়ই তোমাকে সাইন স্কোয়ার আলফাকে চেঞ্জ করে কজ স্কোয়ার বানাতে হবে। কি লিখবো? ওকে, তার মানে এখানে ব্যাপারটা হচ্ছে যে সাইন স্কোয়ার আলফাকে তুমি 1 মাইনাস কজ স্কোয়ার লিখবা। সবাই জানি যে এটা সূত্র, আর এটা লিখতেছি কেন, লিখতেছি একটাই কারণে, এই কজ আলফার মানটা এখানে বসানো দরকার, কিন্তু এখানে আছে তো সাইন স্কোয়ার, এই জন্য সাইন স্কোয়ারকে কজ স্কোয়ারে চেঞ্জ করতে পারলে সূত্রের সাহায্যে এই মানটা আমরা বসাতে পারব। তো ঠিক আছে, মানটা আমরা একটু পরেই বসাচ্ছি, আপাতত খানিকক্ষণ ক্যালকুলেশন করে নেই। 4টা ভেতরে গুণ দিয়ে দিই, 4টা ভেতরে গুণ দিলাম, 4 মাইনাস 3 1 হবে, 4 মাইনাস 3 1 হবে। এবার আমরা মানটা বসানোর চেষ্টা করব। যদি মানটা বসায় সবাই খেয়াল করো, এই যে কজ আলফা হচ্ছে আর বাই 2 কিউ, কজ আলফা হচ্ছে আর বাই 2 কিউ, তার মানে কজ স্কোয়ার করলে কত আসবে, কজ স্কোয়ার করলে আসবে আর স্কোয়ার বাই 4 কিউ স্কোয়ার। সবাই দেখতে পাচ্ছ কজ স্কোয়ার করে দিলে আর স্কোয়ার বাই 4 কিউ স্কোয়ার। সুতরাং সবাই এখন এই কজ স্কোয়ারের পরিবর্তে মানটা বসিয়ে দাও। কজ স্কোয়ারের পরিবর্তে মান হচ্ছে আর স্কোয়ার বাই 4 কিউ স্কোয়ার। কোথায় পেলাম? 1 থেকে, এটা আমরা 1 থেকে পেলাম। সবাই 4 4 কেটে দাও, 4 4 কাটা, সবাই লসাগু করো। দেখো লসাগু হচ্ছে কিউ স্কোয়ার, কিউ স্কোয়ার যখন লসাগু হবে তখন কেমন হবে? কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, লসাগু ছিল কিউ স্কোয়ার। তাহলে সবাই খেয়াল করো, কিউ স্কোয়ার এবং কিউ যদি কেটে দেই, কিউ স্কোয়ার এবং কিউ যদি কেটে দেই তাহলে নিচে হবে একটা কিউ। তাহলে আমি যেটা বললাম, কিউ স্কোয়ার এবং কিউ কাটাকাটি করলে নিচে হবে একটা কিউ। সবাই এখান থেকে আর গুণন করো, আর গুণন করলে পি কিউ সমান সমান কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। সবাই পক্ষান্তর করো, পক্ষান্তর করলে মাইনাস আর স্কোয়ারকে বাম পাশে নিয়ে আসি, প্লাস হয়ে গেল কিউ স্কোয়ার মাইনাস পি কিউ। সবাই ডান দিকে কমন নাও, কিউ কমন নাও, কিউ মাইনাস পি। তারা আমাদেরকে এটাই প্রমাণ করতে বলেছিল। হ্যাঁ, তারা এটাই আমাদেরকে প্রমাণ করতে বলেছিল